সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কোভিড-19 অতিমারি থেকে সুস্থ আছো ও নিরাপদে আছো। ইসলামিয়া সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং ইনসিটু ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ব্যবহারিক নোটবুক কিভাবে তৈরি করতে হবে তা নিয়ে আজকের ভিডিওটি আমি তৈরি করেছি তোমাদের জন্য। বিশেষ করে যারা 2021 সালে এইচএসসি পরীক্ষার্থী এবং তাদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী, তাদের জন্যই আজকের ভিডিওটি আমি তৈরি করেছি। তোমরা জানো, ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী থেকে একটি নির্দেশনা চলে এসেছে বিভিন্ন কলেজে। যে নির্দেশনার মধ্যে রয়েছে, যারা 2021 সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের যে ব্যবহারিক বিষয়গুলো রয়েছে, সেই ব্যবহারিক বিষয়ের প্রতি পত্রে 2টি করে, অর্থাৎ একটি বিষয়ে মোট 4টি পরীক্ষণ সম্পন্ন করে খাতায় লিখে বা নোটবুকে লিখে সেই নোটবুকটি কলেজে, যার যার কলেজে, স্ব কলেজে জমা দিতে বলা হয়েছে। এরকম একটা নোটিশ বা এরকম একটি নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে বিভিন্ন কলেজে চলে এসেছে। প্রথমেই আমাদের জানতে হবে কোন কোন বিষয়ের ব্যবহারিক খাতা তৈরি করতে হবে। আমাদের ইসলামিয়া সরকারি কলেজের যে 3টি বিভাগ রয়েছে, বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ, এই 3টি বিভাগের মধ্যে আমার জানা মতে বিজ্ঞান বিভাগ ছাড়া অন্য কোনো বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক নোটবুক জমা দিতে হবে না, কারণ তাদের এমন কোনো বিষয় নেই যেখানে ব্যবহারিক রয়েছে। কাজেই আজকের ভিডিওটি মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্যই। তোমরা ইতিমধ্যে জেনেছ যে আবশ্যিক বিষয়সমূহ রয়েছে, যেমন বাংলা, ইংরেজি, আইসিটি সহ যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে, এই আবশ্যিক বিষয়ের উপর কোনো পরীক্ষা হবে না। তোমাদের পরীক্ষা হবে শুধুমাত্র নৈর্বাচনিক বিষয়ের উপর, এবং নৈর্বাচনিক বিষয়ের মধ্যেও যেটা 4th সাবজেক্ট যেটা রয়েছে, 4র্থ বিষয় আমরা যেটাকে বলি, সেই 4র্থ বিষয়ের উপরও কিন্তু পরীক্ষা হবে না। এখন বিজ্ঞান বিভাগে যে বিষয়গুলো রয়েছে, 3টি যে বিষয় থাকবে, তার মধ্যে আমরা জানি যে পদার্থবিজ্ঞান এবং রসায়ন, এই 2টি বিষয় কিন্তু নিতেই হবে তোমাকে। আর বাকি যে 2টি বিষয় রয়েছে, তার একটি হচ্ছে উচ্চতর গণিত আর অন্যটি হচ্ছে জীববিজ্ঞান। এখন কেউ হয়তো উচ্চতর গণিতকে 3য় সাবজেক্ট হিসেবে নিয়েছো, সে জীববিজ্ঞানকে 4র্থ বিষয় হিসেবে নিয়েছো। আবার কেউ হয়তো জীববিজ্ঞানকে 3য় বিষয় হিসেবে নিয়েছো আর উচ্চতর গণিতকে 4র্থ বিষয় হিসেবে নিয়েছো। তো যে যেটাই 4র্থ বিষয় হিসেবে নিয়েছো, তার সেইটার ব্যবহারিক নোটবুক জমা দিতে হবে না। শুধুমাত্র 3টি বিষয়, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি তো লাগবেই, এর সাথে কারো আসবে গণিত, কারো আসবে জীববিজ্ঞান। এই 3টি বিষয়ের যে ব্যবহারিক খাতা তৈরি করতে হবে, সেই ব্যবহারিক খাতা কিভাবে তৈরি করবে তার উপর আমি সংক্ষিপ্ত আলোচনা করব। বেশ কিছু বিষয় রয়েছে যা আমরা বিভিন্ন স্লাইডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব। এরপরও কিছু বিষয় তোমাদের জানার প্রয়োজন রয়েছে, যেটা আমি ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব। ব্যবহারিক খাতার নোটবুক প্রস্তুতকরণ। প্রথমে তোমাকে জানতে হবে কয়টি পরীক্ষণ লিখতে হবে। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, সব কিছু বিশেষভাবে চিন্তা করতে হবে। প্রতি পত্রে 2টি করে, অর্থাৎ প্রতি বিষয়ে 4টি পরীক্ষণ নোটবুকে লিখতে হবে। কোন কোন পরীক্ষণ লিখতে পারবে? এনসিটিবি কর্তৃক প্রণীত সংশোধিত সিলেবাসে উল্লিখিত ব্যবহারিকের মধ্য থেকে প্রতি পত্রে যে কোনো 2টি করে, অর্থাৎ প্রতি বিষয়ে মোট 4টি পরীক্ষণ লিখতে পারবে। এটা তোমাদের বিভিন্ন বিষয়ের যে সিলেবাস রয়েছে, এনসিটিভি যে সিলেবাসটা শুধুমাত্র 2021 সালের পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস তারা প্রণয়ন করেছে, এনসিটিভি প্রণয়ন করেছে, সেই সিলেবাসের উল্লিখিত যে ব্যবহারিকগুলো রয়েছে তাদের মধ্য থেকে প্রতি পত্রে যে কোনো 2টি তোমাকে লিখতে হবে। এভাবে 2 পত্র মিলিয়ে মোট 4টি পরীক্ষণ প্রতি বিষয়ে লিখতে পারবে।
ইতিমধ্যে যদি কোনো পরীক্ষার্থী 2021 সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে 2টির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে তবে উক্ত পরীক্ষার্থী ওই ব্যবহারিক খাতা বা নোটবুক জমা দিতে পারবে। অর্থাৎ তোমরা যদি প্রথম থেকেই যারা প্র্যাকটিক্যাল শুরু করেছ বা ব্যবহারিক খাতা লেখা শুরু করেছ তারা যদি হয়তোবা 3টি বা 4টি পরীক্ষণ লিখে ফেলেছ ফার্স্ট পেপারে, আবার সেকেন্ড পেপারে হয়তোবা 3টি বা 4টি পরীক্ষণ লিখে ফেলেছ, সেগুলো যদি 2021 সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে ব্যবহারিকগুলো রয়েছে তার সাথে যদি মিলে যায় তাহলে তোমরা ওই খাতাগুলো জমা দিতে পারবে। কোন কোন পরীক্ষণ লিখতে পারবে এখানে আমি শুধু আমার পদার্থবিজ্ঞানের বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র। 1. স্ফেরোমিটার ব্যবহার করে একটি গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। 2. একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। 3. একটি স্প্রিংয়ের বিভব শক্তি নির্ণয়। এবং 4. একটি স্প্রিংয়ের স্প্রিং ধ্রুবক নির্ণয়। এই 4টি এক্সপেরিমেন্ট রয়েছে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারে। এই 4টি থেকে তুমি যে কোনো দুটি তোমার খাতায় লিখবে। একইভাবে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্যও 4টি এক্সপেরিমেন্ট ধার্য করা রয়েছে, আমরা সেগুলো একটু দেখি। তাপের যান্ত্রিক সমতা নির্ণয়। 2. মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয়। 3. ডায়োডের পূর্ণ ব্রিজ ব্যবহার করে একটি দিক পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর। এবং 4 নম্বরটি রয়েছে সমন্বিত বর্তনী ব্যবহার করে লজিক গেটের কার্যক্রম অর্থাৎ ট্রুথ টেবিল যাচাই। এখানে রয়েছে 3টি গেট, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, 3টি যে মৌলিক গেট রয়েছে। এই 4 নম্বর এক্সপেরিমেন্টটা যদি তোমরা লিখতে চাও তাহলে কিন্তু এই 3টি গেটের বিষয়ই তোমাকে লিখতে হবে। এটা একটু লেংদি হয়ে যায়, আমার মনে হয় এটা তোমাদের স্কিপ করলে সুবিধা হবে। ব্যবহারিক নোটবুক প্রস্তুত করার ধাপসমূহ। আমরা ব্যবহারিক নোটবুক যে প্রস্তুত করব তার জন্য কি কি ধাপ রয়েছে সেগুলো আগে আমরা একটু জেনে নেই। সঠিক বা নির্দিষ্ট খাতা বা নোটবুক সিলেকশন। তোমাকে সঠিক একটা খাতা বা নোটবুক সিলেক্ট করতে হবে, কারণ বাজারে বিভিন্ন ধরনের খাতা পাওয়া যায়, সেগুলো কিন্তু তোমাকে নিলে হবে না। নোটবুক সঠিকভাবে ডেকোরেশন, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। 3 নম্বর, ব্যবহারিকের বিভিন্ন আইটেম নিয়মানুযায়ী ধারাবাহিক এবং যথাযথভাবে নোটবুকে উপস্থাপন, খুব গুরুত্বপূর্ণ বিষয়টি। এবং 4 নম্বরে রয়েছে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকে স্বীকৃতি বা স্বাক্ষর গ্রহণ। আমরা এগুলো সবগুলো আবার ডিটেলস দেখব পরবর্তী স্লাইডগুলোতে। সঠিক বা নির্দিষ্ট নোটবুক সিলেকশন। নোটবুক সিলেকশনের একটা ব্যাপার রয়েছে। এই নোটবুক সিলেকশন করতে তোমরা ঝামেলা করো। আমি আমার পদার্থবিজ্ঞানের কথা বলি, অন্যান্য বিষয়ের কথা আমি বলতে পারবো না। আমি পদার্থবিজ্ঞানের বিষয়ে শুধু বলতে চাই যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে 2 ধরনের নোটবুক আমি লক্ষ্য করেছি তোমরা জমা দাও। একটি হচ্ছে বাইন্ডিং নোটবুক। আমার হাতে তোমরা যে নোটবুক দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাইন্ডিং নোটবুক। এর মধ্যে দেখো ভিতরে যে পেজগুলো রয়েছে এই পেজগুলোতে কিন্তু কোনো সুতা নেই, কিন্তু এক ধরনের নোটবুক রয়েছে যেগুলো সুতা দিয়ে আটকানো থাকে। ইচ্ছে মতো আমি সুতাগুলো খুলে সেই পেজ চেঞ্জ করে আবার আমি ম্যানিপুলেট করতে পারি। আমার দৃষ্টিতে এটা এক ধরনের অনিয়ম। সেই অনিয়ম যাতে তোমরা না করতে পারো বা কেউ যেন সেই অনিয়ম না করতে পারে সেই জন্য আমার কড়াকড়ি নির্দেশ, তোমাদের এরকম বাইন্ডিং খাতা ব্যবহার করতে হবে, বাইন্ডিং নোটবুক ব্যবহার করতে হবে। নোটবুক সঠিকভাবে ডেকোরেশন। ডেকোরেশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাজানো। আমরা আমাদের প্র্যাকটিক্যাল নোটবুকটাকে কিভাবে সাজাবো এটা যেন ঠিকঠাক মতো হয়, তাহলেই পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। কি রয়েছে ধাপগুলো আমরা একটু দেখে নিই। ইন্ডেক্স সম্পন্ন করা। ইন্ডেক্স সম্পন্ন করা। 2 নম্বরে যথাস্থানে তারিখ লেখা। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য একটি করে তারিখ থাকে, সেই তারিখটা যথাস্থানে লিখতে হবে। 3 নম্বর পৃষ্ঠা নম্বর প্রদান, অর্থাৎ প্রত্যেকটা পেজে তোমাকে নাম্বারিং করতে হবে। এই কাজটি সবার আগে করতে হবে। 3 নম্বর যে অপশনটি রয়েছে এই 3 নম্বর অপশনটি সবার আগে তোমরা করে ফেলবে। 4 পরীক্ষণ নম্বর লেখা। প্রত্যেকটা পরীক্ষণের জন্য কিন্তু পরীক্ষণ নম্বর আছে, সেই পরীক্ষণ নম্বরটি যথাস্থানে লিখতে হবে। 5
পরীক্ষণের নাম লেখা। প্রত্যেকটা পরীক্ষণের নাম আছে নিশ্চয়ই, যেমন আমি কতগুলো নাম বললাম। স্প্রিংয়ের সাহায্যে বিভব শক্তি নির্ণয়, এটা নাম, তাহলে এই নামটা তোমাকে লিখতে হবে। ডেকোরেশনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে প্রথমে ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে আমরা কি বুঝবো? সূচিপত্র। সূচিপত্র এখানে দেখো লেখা রয়েছে সিরিয়াল নাম্বার, এখানে রয়েছে ডেট, এখানে রয়েছে নেম অফ এক্সপেরিমেন্ট, পরীক্ষণের নাম, পেজ নাম্বার। এখন এই কাজগুলো তোমাদের কি করতে হবে? যদিও ইন্ডেক্স নোটবুকের আগে, কিন্তু এই কাজটি করতে হবে সবার শেষে। আগে তোমাকে ভেতরের কাজগুলো করে আসতে হবে। তবু আমি বলে যাচ্ছি কি করবে। এখানে এখানে পরীক্ষণের নম্বর, সিরিয়াল নম্বর যেটা থাকে, পরীক্ষণ নং বলি আমরা এটাকে, 1 2 3 4 এভাবে দিয়ে যেতে হয়। আমি আরেকটি কথা তোমাদের বলে রাখতে চাই, সেটি হচ্ছে যেহেতু আমি সাধারণত পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জন্য দুটি আলাদা খাতা তৈরি করতে বলি, কিন্তু এইবার যেহেতু একটু ভিন্ন পরিস্থিতি, বিশেষ পরিস্থিতি, সেই জন্য আমি তোমাদের এইবার সাজেশন দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, তোমরা একটি খাতার মধ্যেই প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, যেহেতু মাত্র দুটি 4টি এক্সপেরিমেন্ট তোমাকে লিখতে হবে, সো একটি খাতাই কিন্তু যথেষ্ট। আমার হাতে যে খাতাটি দেখতে পাচ্ছ, এই খাতাটি অনেক বড় খাতা, মোটা খাতা। এত মোটা খাতারও প্রয়োজন হবে না, জাস্ট 4টা এক্সপেরিমেন্ট তোমাকে লিখতে হবে। সেজন্য এর অর্ধেক পরিমাণ পেজ আছে, এরকম খাতা কিনলেও কিন্তু তোমার চলে যাবে। তো সেরকম একটি খাতার মধ্যে তুমি প্রথমে যে সূচিপত্র রয়েছে, এই সূচিপত্রের মধ্যেই তুমি কিন্তু যে কাজটি করবে সেটি হচ্ছে প্রথমে লিখে নেবে এখানে প্রথম পত্র। এই যে নেম অফ এক্সপেরিমেন্ট যে আছে, এর নিচে একটা ঘরে লিখে নাও আগে প্রথম পত্র। তার নিচে আসো হচ্ছে তুমি এইখানে দেখো ক্রমিক নম্বর 1, সেখানে ডান পাশে তার এক্সপেরিমেন্টের যে নাম সেটা লিখো। ক্রমিক নং 2, তার পরীক্ষার নামটা তার নিচে লিখো। একটু স্পেস দাও, 2-3টা লাইন স্পেস দাও। তারপর আবার লিখো হচ্ছে দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র লিখে আবার লিখো ক্রমিক নং এর ঘরে লিখো 1, সেখানে ডান পাশে তার এক্সপেরিমেন্টের যে নাম সেটা লিখো। তারপর দাও 2, তার যে পরীক্ষণের নাম সেটা ডান পাশে লিখে দাও। এবং এই পরীক্ষণগুলো কোন পেজে আছে সেই পেজগুলো তোমাকে এখানে লিখতে হবে। এটা পরে লিখবে, পেজগুলো কোথায় আছে এটা তুমি পরে লিখবে, কারণ ভিতরে লিখে আসার পর তারপর তুমি বুঝতে পারবে কোথায় কোনটা কোন পেজে থাকবে। সেজন্য এই পেজের ঘরটা তোমাকে পরে পূরণ করতে হবে। এক্সপেরিমেন্টের নামটা তুমি আগে লিখে রাখতে পারো। যে 4টা এক্সপেরিমেন্ট তুমি লিখবে, সেই 4টা এক্সপেরিমেন্ট তুমি এখানে লিখে রাখতে পারো। একটা এক্সপেরিমেন্ট আমরা লেখা শুরু করব কিভাবে? প্রথমেই দেখো আমরা সূচিপত্র পার করে এসেছি। সূচিপত্রের পরে একটা পেজ আমি লিখবো না, এই পেজটা কিন্তু আমি লিখবো না, ফার্স্ট পেজটা লিখবো না। এই স্টুডেন্টটা এরকমই করেছে, ঠিক কাজটাই করেছে, তোমরাও তাই করবে। এই পেজটা লিখবে না, জাস্ট পরের পেজে চলে যাব আমরা। এই এখান থেকে শুরু করব আমি এক্সপেরিমেন্ট নাম্বার 1। এটা কত তারিখে হয়েছে তার একটা ডেট এখানে দিয়ে দিবা। একটা ডেট আমি তোমাদের এটা জানিয়ে দিব, কোন এক্সপেরিমেন্ট কোন ডেটে করেছি আমরা একটা ডেট দিয়ে দেবো। সেই ডেট মোতাবেক তুমি ডেটটা দিয়ে দিবা, অথবা তোমরা যদি ল্যাবে করে থাকো সেই ডেট অনুসারে দিলেও হবে, সমস্যা নেই। এক্সপেরিমেন্ট নাম্বার থাকবে, ডেট থাকবে এবং এক্সপেরিমেন্টের নাম থাকবে। উপরে এটা লিখলে তোমরা, তাহলে এটা কিন্তু পেজ, সবার আগে তোমাকে যে কাজটি করতে হবে পেজ নাম্বার দিয়ে। এখানে আছে কিন্তু পেজ নাম্বার, খেয়াল করো এখানে আছে পেজ নাম্বার। এই যে পেজ নাম্বার জায়গাটা রয়েছে, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিয়ে যাবে। পেজ নাম্বার 1, ঠিক এর পরের পেজ আবার হবে পেজ নাম্বার 2, শুধুমাত্র ডান পাশে। খেয়াল করো পেজ নাম্বার কিন্তু শুধুমাত্র ডান পাশে, বাম পাশে কিন্তু কোনো পেজ নাম্বার হবে না। বাম পাশে কোনো পেজ নাম্বার হবে না, পেজ নাম্বার হবে শুধু ডান পাশে। তাহলে তোমার পেজ নাম্বার ডান পাশে দিয়ে যাও, 1 2 3 এভাবে পুরো খাতাটাই নাম্বারিং করে যাও, পেজের নাম্বারটা দিয়ে যাও। ব্যবহারিকের বিভিন্ন আইটেম নিয়মানুযায়ী ধারাবাহিক এবং যথাযথভাবে নোটবুকে উপস্থাপন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই ধাপটি। এই ধাপগুলোকে আমরা একটু ভালোভাবে জেনে নিই। এখানে রয়েছে মূল তত্ত্ব। সর্বপ্রথম যে বিষয়টি লিখতে হবে সেটা হচ্ছে মূল তত্ত্ব। তোমাদের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে লিখতে হবে, কোথায় মূল তত্ত্ব থাকে। মূল তত্ত্বের ঠিক পরেই লিখতে হবে যন্ত্রপাতি, এবং এগুলো সবই ডান পেজে লিখতে হবে। যন্ত্রপাতি লেখা শেষ হয়ে গেলে ঠিক তারপরেই আসবে হচ্ছে কাজের ধারা। কাজের ধারা লেখার পরে আসবে প্রয়োজনীয় ছক। ছক যদি একাধিক হয় তাহলে ছক 1, ছক 2, এটা কিসের ছক, ছক 1 কিসের, ছক 2 কিসের, সেটা তোমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে। সব ছক যখন তোমার লেখা শেষ হয়ে যাবে হিসেব করতে হবে। হিসেবটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে ছক যেখানে থাকবে ঠিক তার বাম পাশে যে সাদা জায়গাটা, সেইখানে তোমাকে হিসাবটা করতে হবে। ছকের ঠিক বাম পাশে ফলাফল, ছকের ঠিক নিচেই লিখতে হবে হচ্ছে ফলাফল।
সাথে রয়েছে ফলাফলের ব্যাখ্যা ও আলোচনা। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়গুলো এখন বিস্তারিতভাবে জেনে নিই। আচ্ছা, এবার আমরা আসবো কি, এক্সপেরিমেন্ট নাম্বার লিখব। এক্সপেরিমেন্টের নাম লিখলাম, লেখা হয়ে গেল। তারপর কি করব, আমরা তত্ত্ব লিখব। তত্ত্ব অথবা মূল তত্ত্ব, কোনো বইয়ে তত্ত্ব লেখা আছে, কোনো বইয়ে মূল তত্ত্ব লেখা আছে, কোনো সমস্যা নেই, একই কথা। এই মূল তত্ত্ব বা তত্ত্ব যাই বলি সেটা আমরা লিখব। একটা সমীকরণ থাকে যেটাকে বলি আমরা ওয়ার্কিং ফর্মুলা। এই ওয়ার্কিং ফর্মুলা পর্যন্তই কিন্তু তোমার মূল তত্ত্ব, পুরো ফর্মুলা পর্যন্ত তোমাকে লিখে দিতে হবে এবং তার নিচে লিখে দিতে হবে যে এই সমীকরণের ডান পাশের রাশিগুলোর মান বসিয়ে আমরা অমুক রাশিটি নির্ণয় করতে পারি, যেটা তোমাকে বের করতে বলেছে সেটা নির্ণয় করতে পারি। এটা তত্ত্ব শেষ। তত্ত্ব লেখা শেষ হয়ে গেলে তারপর কি করবে, যন্ত্রপাতি লিখবে। যন্ত্রপাতি কি কি যন্ত্রপাতি এই এক্সপেরিমেন্ট করার জন্য কাজে লাগে সেটা তোমাকে লিখতে হবে। এটা বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে দেখে লিখে দিলেই হয়ে যাবে। যন্ত্রপাতি লিখতে তোমার 1 থেকে 2 লাইন লাগবে হয়তোবা। তারপরে তুমি শুরু করবে কাজের ধারা, কোনো গ্যাপ দেওয়ার দরকার নেই, এই কাজগুলো সিরিয়ালি করে যাবা তুমি। কাজের ধারা লিখতে থাকলা, কাজের ধারা লিখতে থাকলা। কাজের ধারা একটু বেশি জায়গা লাগবে, হয়তো তোমার 1.5-2 পেজ লেগে যেতে পারে। কাজের ধারা লেখা শেষ হয়ে গেলে তারপর তুমি কি করবে, ছক করবে। বইয়ের ছক অনুসারে ছক করতে পারো, অথবা আমি তোমাদের ছক ইনশাল্লাহ সাপ্লাই দিব, সেই ছক অনুসারে তোমরা ছকটা করতে পারো। ছক দিবে, ছক আবার একাধিক থাকতে পারে, কোনো কোনো এক্সপেরিমেন্টে একাধিক ছক থাকতে পারে। যদি একাধিক ছক থাকে সেই ক্ষেত্রে ছক 1 এটা কিসের ছক ব্র্যাকেটে লিখে দেবা, ছক 2 এটা কিসের ছক ব্র্যাকেটে ডান পাশে লিখে দেবা। তারপর ছকগুলো নিবা, নিয়ে ছকের মধ্যে ডাটা লিখতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, হিসাব করতে হবে। হিসাবটা তুমি মনে রাখবে, যেই জায়গাটায় ছক থাকবে ঠিক তার বাম পাশে এই সাদা জায়গাটা, এখানে কিন্তু হিসাবটা লিখবে। যেখানে তোমার ছক ঠিক তার বাম পাশে যে সাদা জায়গাটা রয়েছে, এই সাদা জায়গাটার মধ্যে কিন্তু হিসাবটা করতে হবে, এটা মনে রাখবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু আগে বলি, আমি একটু আগে চলে যাই। এক্সপেরিমেন্টটা শুরু করেছো এইখান থেকে, একটা এক্সপেরিমেন্ট হয়তো 3-4 পেজ লাগে। প্রথম শুরু করেছো তুমি মনে করো 1 নং পেজে বা 2 নং পেজে। তাহলে এইখানে যে শুরু করেছো, এই এক্সপেরিমেন্টের যদি কোনো চিত্র থাকে, সেই চিত্রটি ঠিক প্রথম যেখানে শুরু করেছো যে পেজে, তার বাম পাশে যে সাদা পেজটা রয়েছে সেখানে তুমি চিত্র দিবে, যেমন এখানে দিয়েছে চিত্রটি, জাস্ট লাইক দিস। এইভাবে তোমরা শুরু করবে একটা এক্সপেরিমেন্ট। তারপর তো তোমার আমরা এসেছি হচ্ছে হিসাব পর্যন্ত। হিসাব হয়ে গেল। আরেকটা বিষয় বলি, বাম পাশে তুমি যা কিছুই করো, চিত্র আঁকো, হিসাব করো, যা কিছুই করো না কেন, সেটা অবশ্যই পেন্সিল দিয়ে করবে। বাম পাশে কোনো কাজ কিন্তু কলম দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে। আর ডান পাশের সব কাজ কলম দিয়ে করবে, তবে ছক আঁকার সময় তুমি পেন্সিল দিয়ে আঁকবে, আর লিখার সময় কলম দিয়ে লিখবে। কোনো লিখাই ডান পাশে পেন্সিল দিয়ে লেখা যাবে না, কিন্তু ছকটা আঁকবে তুমি পেন্সিল দিয়ে, এটা মনে রাখবা। ছকটা পেন্সিল দিয়ে এই জন্য আঁকতে হয় যেন তোমার ভুল হলে তুমি মুছে আবার আঁকতে পারো, এই জন্য পেন্সিল দিয়ে আঁকতে হয়। কাজে ছকটা আঁকবা পেন্সিল দিয়ে, কিন্তু ছকের ভিতর যত লেখা আছে সবই তোমাকে কলম দিয়ে লিখতে হবে, এটা মনে রাখবে। ছকের নিচে লিখতে হবে ফলাফল। হিসাব কিন্তু এদিকে করে ফেলছো তুমি, সেই হিসাবে যে রেজাল্ট তুমি পেয়েছো, ফলাফল লিখে সেই ফলাফলটা লিখে দিতে হবে। যে ধরো যে প্রদত্ত স্প্রিং ধ্রুবকের মান এত, একক সহ লিখে দিবা। এটা হচ্ছে ফলাফল, একটা লাইনে লিখতে হবে, এই ফলাফলে কিন্তু মার্কস থাকবে। এরপরে হচ্ছে কি, নিচে আসতে হবে ফলাফলের ব্যাখ্যা এবং আলোচনা। এই ফলাফলের ব্যাখ্যা এবং আলোচনা, এইখানে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফলাফল যখন আমরা বের করলাম, সেই ফলাফলটা কিন্তু মূল যে মান বা সঠিক যে মান, সঠিক মানের চেয়ে কিছু কম বা বেশি হবে। কেন হলো কম বা বেশি, সেটাই আমরা এই ব্যাখ্যার মধ্যে উল্লেখ করে দিব যে কেন কম হয়েছে। এটা আমাদের যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, আমাদের পর্যবেক্ষণজনিত ত্রুটি থাকতে পারে, বিভিন্ন ত্রুটির কারণে এই রেজাল্টটা একটু বিচ্যুত হয়, মানে সঠিক মান থেকে কিছুটা কম বেশি হয়। এটাই হচ্ছে ব্যাখ্যার মূল বিষয়। সাধারণত তোমাদের এক্সপেরিমেন্ট, বইয়ের এক্সপেরিমেন্ট যে রয়েছে, ওখানে দেখবা যেখানে সতর্কতা রয়েছে, এই সতর্কতাগুলো সতর্কতা আকারে না লিখে, 1, 2, 3, 4 না লিখে, জাস্ট লাইন বাই লাইন ভাষাগতভাবে লিখে দিলেই এটা তোমার আলোচনা হয়ে গেল। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এইভাবে তুমি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট কমপ্লিট করবে। একটা এক্সপেরিমেন্ট লেখায় এখানে মনে করে শেষ হয়ে গেছে তোমার, জাস্ট তারপরের পেজে আবার দ্বিতীয় এক্সপেরিমেন্টটা শুরু করবে, কোনো গ্যাপ দিবে না কিন্তু। দ্বিতীয় এক্সপেরিমেন্ট হয়ে গেল, দেন দ্বিতীয় এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পর তারপর তোমার এটা কমপ্লিট হয়ে গেল, তার 2টা হয়ে গেল, ফার্স্ট পেপার শেষ। এবার কি করবে, একটা পেজ গ্যাপ দিবে এবং ওই পেজের উপরে ধরো তুমি এই পেজটা গ্যাপ দিয়েছো, এই পেজটা তুমি গ্যাপ দিয়েছো, এখানে লিখে দিবে কি দ্বিতীয় পত্র। আর প্রথম পেজে তুমি গ্যাপ দিয়েছো, সেখানে লিখবে কি প্রথম পত্র, আর এখানে লিখবে কি দ্বিতীয় পত্র। লিখে ঠিক আবার এখান থেকে শুরু করবে দ্বিতীয় পত্রের প্রথম এক্সপেরিমেন্ট। ঠিক একইভাবে চিত্র ছক ওভাবে দিবে, তাহলে তোমার খাতাটা সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং 15 নম্বর দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি তোমরা
বুঝতে পেরেছ। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকের কাছ থেকে স্বীকৃতি অর্থাৎ স্বাক্ষর গ্রহণ, এই বিষয়টি এখন যেহেতু কোভিড-19 পরিস্থিতি বিরাজ করছে সারা বিশ্বে, কোভিড-19 অতিমারির কারণে আমরা যেহেতু জনসমাগম এড়িয়ে চলছি বা এড়িয়ে চলতে চাচ্ছি, সেই জন্যই কিন্তু আমাদের এই ব্যবস্থা। তাই এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে খাতাটা তোমরা জাস্ট জমা দিয়ে যাবে, স্বাক্ষর করার বিষয়টা শিক্ষক যিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক যিনি আছেন তিনি সেটা চিন্তা করবেন। তোমাদের নিজ দায়িত্বে সেটা স্বাক্ষর গ্রহণ করতে হবে না। আগে কিন্তু তোমাকে নিজ দায়িত্বে স্বাক্ষরটা গ্রহণ করতে হতো, তারপর জমা দিতে হতো, কিন্তু এখন তোমরা লিখেই জমা দিবে। আমরা নিজেরা সেটা স্বাক্ষর কিভাবে করতে হয় বা করতে হবে না সেটা আমরা নিজেরা বুঝবো, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। কাজে তোমরা জাস্ট জমা দিবে সবগুলো কাজ কমপ্লিট করে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে উপলব্ধি করো, আমি আশা করি তোমাদের এই ফিজিক্সের বা পদার্থবিজ্ঞানের ব্যবহারিক নোটবুক তৈরি করতে কোনো অসুবিধে হবে না। 2021 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য যদিও আজকের ভিডিওটি আমি তৈরি করেছি, আমি মনে করি বিজ্ঞান বিভাগের যে কোনো শিক্ষার্থীর জন্য এই ভিডিওটি অনুসরণীয়। সে যদি এই ভিডিও অনুসরণ করে নোটবুক তৈরি করে তাহলে সেটা মানে যথোপযুক্ত হবে এবং তাতে 15 নম্বর পাওয়াটা খুবই সহজ হবে। আশা করি তোমরা এটা ফলো করবে এবং আমার সামনে আরও যেন ভিডিও তোমাদের জন্য আমি দিতে পারি, আমার জন্য দোয়া রাখবে। তোমাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।